আসসালামু আলাইকুম। নিউজ 24 আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভকারীরা ঘেরাও করল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন। জানিয়ে দেব, চাকরিতে বয়স 35 করার দাবিকারীদের অধিকাংশই ছাত্রলীগ। আর থাকছে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার, বলছেন নাহিদ ইসলাম। এবং সবশেষ জানিয়ে দেব, সাগরণী হত্যা মামলা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করবে হাইকোর্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সরকারি চাকরিতে আবেদনের 35 বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ার গ্যাস ও 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার বেলা 1:30টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের চারিদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। এ সময় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলেও ঘোষণা দেন। এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে 2 জন আন্দোলনরত আহত হয়েছে বলেও জানা গেছে। সমাবেশে অংশ নেওয়া এক 35 প্রত্যাশী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়, আমরা এখানে 35-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তাকারীরা বলছেন যে এর আগেই প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। তাদের মুখোমুখি আমরা হতে চাইনি, বরঞ্চ তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে গণভবনে ঢোকার জন্য চেষ্টা করছিল, পরে তাদেরকে বাধা দেওয়া হয়। আন্দোলনকারীদের উপর পুলিশের কাঁদানো গ্যাস নিক্ষেপ। চাকরিতে বয়স সীমা 35 করার দাবিতে অধিকাংশই ছাত্রলীগ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে। এতে অধিকাংশ ছাত্রলীগ কর্মী এবং কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে গোয়েন্দা ও পুলিশের ব্যর্থতার কারণে এই সুবিধা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার সুযোগ পেয়েছে। পরে সোমবার বেলা 1:45টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এদের উপর কাঁদানো গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিকেল 5টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকশো চাকরি প্রত্যাশী যমুনার সামনে সড়কে অবস্থান নিয়েছেন। এতে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল মৎস্য ভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রনি জোয়ারদার নামের এক আন্দোলনকারী বলেন, তারা আজ প্রথমে শাহবাগ বনে সমবেত হয়েছিলেন। সেখানে থেকে বেইলি রোড এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। সেখানে পুলিশে তাদের উপর কাঁদানে গ্যাস সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। সেখানে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের অবস্থান করছেন। আন্দোলনকারীরা 1 ঘন্টার মধ্যে তাদের দাবি বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন। তারা বলছেন, হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক। কোনো ঘোষণা না পেলে তারা এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন। তারা বলেন, আমরা যমুনার সামনে অবস্থান নেওয়ার পরে দুপুর 2টার দিকে 4 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা আমাদের কর্ম কমিশনের একজন কমিশনারের পিএসসির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যমুনা থেকে বেরিয়ে আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন, ভেতরে কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে। আমাদের বলা হয়েছে সংস্কার উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে। পরে যখন বললাম তার সঙ্গে আমরা কথা বলবো, তখন তারা সময়ক্ষেপণ শুরু করেন। আন্দোলনকারীরা বয়স না মেধা 30 না 35, 35 আর নয় কালক্ষেপণ, আজই প্রজ্ঞাপন ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনা সদস্যদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। এদিকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে চীনা রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এসব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যা সামনের দিকে আরও উন্নত হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, বাংলাদেশের চীন সম্পর্ক অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র কাঠামো সংস্কার এবং পুনর্গঠন। বিপ্লবের পর চীন যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চায়, কারণ সম্প্রতি বাংলাদেশ বিপ্লবের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, সংস্কার কাজে চীনের পরামর্শ এবং সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবে। তিনি উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণ জানান। উপদেষ্টা বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রসারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্যিক উপদেষ্টা কাউন্সিলর সং ইয়াং এবং দূতাবাসের প্রথম সচিব চুই ইউফ্যাং উপস্থিত ছিলেন। এদিকে সাগররণী হত্যা মামলা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সপোর্ট গঠন করবে হাইকোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রনির হত্যার মামলা তদন্তে দায়িত্ব র্যাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সপোর্টসের মাধ্যমে তদন্তে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। বহুল আলোচিত সাগররণী হত্যা মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে আবেদনের আজ এই আদেশ দেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে আজ শুনানিতে সাগররণী হত্যা মামলার বিচারের দীর্ঘসূত্রিতা কেবল তাদের পরিবারের জন্য নয়, এটা দেশের সকল নাগরিকের জন্য এক দুঃখজনক ঘটনা বলে অবহিত করেন হাইকোর্ট। বলেন, আশা করি এবার ন্যায় বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেয়া 6 মাস মানে 6 মাসই।